আমি একইভাবে এই হাইব্রিডকে হাইব্রিড হিসেবে কাউন্ট করি না। আপনি বলতে যাচ্ছেন যে বাঙালি হচ্ছে বাঁশ খেয়েও হচ্ছে এই ব্যাপারে বিশিষ্ট বাঁশ খেয়ে আমরা আপনি পান্ডা বলতে পারেন, পান্ডা খালি বাঁশই খাই। ইয়ামাহা এফজেডএস হাইব্রিড নিয়ে চলছে ব্যাপক হাউকাউ। কেউ এটাকে একবারে প্রশংসায় ভাষাতে ভাষাতে একবারে আসমানের কাছাকাছি পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ এটাকে সমালোচনা করতে করতে একবারে মাটির নিচে দাবিয়ে দিচ্ছেন। আসলে আমরা এই আলোচনা এবং সমালোচনার মাঝখান থেকে হাইব্রিড তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সাইফ ভাইয়ের কাছে। সাইফ ভাই, আসলে হাইব্রিড মোটরসাইকেলটা কি? বেসিক্যালি হাইব্রিড মোটরসাইকেলের আলোচনার আগে হাইব্রিড যারা ইন্ট্রোডিউস করেছে তাদের কাছে যাওয়া লাগবে। হাইব্রিড এই টার্মটা মোটরসাইকেল ইন্ট্রোডিউস হয় না, এটা হচ্ছে গিয়ে আপনার ফোর হুইলার্সের ক্ষেত্রে। এটা প্রথম ইন্ট্রোডিউস হয় পোর্শে, যতটুকু আমার মনে পড়ে। তারপরে এটা ম্যাসিভভাবে মার্কেটে ছড়িয়ে দেয় হচ্ছে গিয়ে টয়োটা প্রিয়াস। তো টয়োটা এটা ছড়ানোর পরে সবার মাথায় ঢুকেও আছে এটা একটা ফাংশন, আসলে এটা একটা নতুন টেকনোলজি। তার আগে এটার খবর কেউ জানতো না। সেই সংজ্ঞায় যদি আপনি ফেলেন তাহলে হচ্ছে গিয়ে একটা ভেহিকেল যখন লো আরপিএমে থাকবে তখন ফুয়েল এফিসিয়েন্সির জন্য সে ব্যাটারিতে চলবে, আর যখন সে হাই আরপিএমে থাকবে মানে গ্লাইডিং করছে আর কি, যখন ইঞ্জিনের উপরে স্ট্রেস পড়ছে না ওরকম একটা সিচুয়েশনে সে ইঞ্জিন দ্বারা চলবে। এবং এর মূল কাজ হবে হচ্ছে ফুয়েল এফিসিয়েন্সি, আর কিছু না, ফুল স্টপ। এই হচ্ছে ব্যাপার, যে পরিবেশ টরিবেশের কোনো বিষয় না, কিছু না, এগুলো তো পরে আসছে। আপনি যদি ব্যাটারি ইউজ করেন, এটা কি পরিবেশের জন্য আসলে কতটুকু ভালো জিনিস? এটাকে পুরাইতে হবে, হ্যাং করতে হবে, ত্যান করতে হবে পারফেক্টলি। আবার সেই ব্যাটারির জন্য তো আপনি আবার চার্জিং এর জন্য অনেক কিছু আছে, অনেক কিছু ওটা হবে। তো এই হচ্ছে কি হাইব্রিডের সংখ্যা, যে ফুয়েল এফিসিয়েন্সির জন্য আপনি যখন লো আরপিএমে থাকবেন তখন ব্যাটারিতে চলবে গাড়ি, যখন হাই আরপিএমে থাকবে তখন আপনার চলবে, ইঞ্জিন থেকে চলবে, এবং ব্যাটারিটা ইঞ্জিন থেকে চার্জ হওয়া লাগবে। আচ্ছা, আদার্স কোনো ফাংশনস ওখানে থাকতে পারবে না যদি এটা হয়। এইটা হচ্ছে গিয়ে পিওর হাইব্রিড টেকনোলজি, যেটা আমরা হাইব্রিড হিসেবে জানি। এছাড়াও হাইব্রিডের অনেকগুলো ধাপ আছে আসলে। মোটরসাইকেলের মধ্যে যে হাইব্রিড টেকনোলজি, বা আমি যে মোটরসাইকেলটাকে এই মোটরসাইকেলটাকে হাইব্রিড বলতে পারবো, তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? আচ্ছা, হাইব্রিড বলতে পারবেন, এটা একটা এথিক্যাল ফাংশন আছে, আর একটা হচ্ছে কি লজিক্যাল ফাংশন আছে। যেমন ধরেন একজন বিদেশি যদি বাংলাদেশে আসে এবং 30 বছর বসবাস করে, সে তো মানুষ, সে 30 বছর বাংলাদেশে আছে, সে বাংলাদেশি নাকি বিদেশি? যদি সে নাগরিকত্ব অ্যাপ্লাই না করে তাহলে সে অবশ্যই হচ্ছে আপনার বিদেশি বলা হয়। বিদেশি। হাইব্রিডের সংজ্ঞায় আসেন যে বাংলাদেশে আসলে পৃথিবীতে মোটরসাইকেলের হাইব্রিড বলেন আর 4 চাকার হাইব্রিড বলেন, 4 ধরনের এখন পর্যন্ত ইন্ট্রোডিউসড। আচ্ছা, একটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, MHEV, মাইল্ড হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। এখানে ইঞ্জিনের কোনো টার্ম আপনি পেয়েছেন? পান নাই কিন্তু, ঠিক আছে। তারপরে আসছে HEV, হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। এখানে কিন্তু ইঞ্জিনের কোনো টার্ম নাই, খুব মজার জিনিস এখানে দেখবেন। তারপরে আসছে হচ্ছে কি PHEV, প্লাগ ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল। তারপরে যেটা আসছে ওটা আমার মনে নাই, তারপর ওইটা বোধ হয় EHEV হওয়ার কথা, কারণ সেটার ফাংশন, এই 4টার ফাংশন 4 ধরনের হয়। আমি কি ফাংশনগুলো বলবো তাহলে ইজি হবে? একটু আমরা হালকা করে শুনে নিই। আচ্ছা, সহজ কথা, মাইল্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে ইঞ্জিন যখন আপনি পিক আপ দিবেন, বাংলায় যদি বলি, তাহলে ইঞ্জিনকে সে একটুখানি সাপোর্ট করবে, আচ্ছা, কিন্তু সে ব্যাটারি দ্বারা চালিত হবে না, একটুখানি সাপোর্ট করবে, তারপর তার কাজ শেষ। এটা কি স্টার্ট নেওয়া পর্যন্ত? স্টার্ট নেওয়া পর্যন্ত 1 সেকেন্ডের বিষয় আসলে আপনি ধরে নেন। আচ্ছা, ঠিক আছে, এই গেল মাইল্ডের কাজ। এখানে চার্জিং এর কোনো ফ্যাক্টর নাই, কিংবা ব্যাটারি দ্বারা মোটরসাইকেলকে চালানোর কোনো ফ্যাক্টর নাই। এটা স্টার্টিং পর্যন্তই, কারণ 1 সেকেন্ডের বিষয়কে আপনি তো লং টার্ম নিতে পারবেন না। পিওর হাইব্রিড যেটা HEV, সেকেন্ডে আমি যেটা বলেছি, এটা আমি অলরেডি আলোচনা করেছি। এটা ইঞ্জিন এবং ব্যাটারি দুটাই চলবে, লো আরপিএম এ ব্যাটারি দিয়ে চলবে, হাই আরপিএম এ ইঞ্জিন দিয়ে চলবে, এবং ব্যাটারিটা অবশ্যই ইঞ্জিন থেকে চার্জ হতে হবে, আলাদা কোনো কিছু তার লাগবে না। প্লাগ ইন, এটার ব্যাটারিটা আলাদা করে চার্জ দিতে হয়, এটা ইঞ্জিন থেকে চার্জ নেয় না। আচ্ছা, ফাংশন করবে কিন্তু পিওর হাইব্রিডের মতো, কিন্তু ব্যাটারিটা আলাদা করে চার্জ দিতে হবে, চার্জ শেষ ব্যাটারি শেষ। এগুলো তো 4 চাকার মধ্যে না, 2 চাকার, 2 চাকার মধ্যে চলে। হ্যাঁ, 2 এই যে মাইল্ড যেটা বললাম, সেটাই যে আপনি ইয়ামাহা যেটা আলোচনা করছি সেটাতে পড়ে আসলে মাইল্ড। এখন প্রথমেই বললাম যে বিদেশি যে আসছে বাংলাদেশে 30 বছর যাবত আছে,
তাকে কি আসলে বাংলাদেশি বলা যায় কিনা? না, সেটা তো সম্ভব না। আমি একইভাবে এই হাইব্রিডকে হাইব্রিড হিসেবে কাউন্ট করি না। তো মাইল্ড হাইব্রিড যে টেকনোলজিগুলো আছে এটা অ্যাকচুয়ালি আপনার ফুয়েল এফিসিয়েন্সিকে একটু বাড়ায়। এখন কত বাড়াবে? যেমন ধরেন 50 মাইলেজ পাবো এফজেডএস ভার্সন 3-তে, এটা আমরা জন্মগতভাবে শুনে আসছি। আমি তো চালিয়েছি এই বাইক দীর্ঘদিন, 2010 সাল থেকে আমি ইয়ামাহা চালাইছি শেষ বাইক পর্যন্ত, আমি তো জীবনও পাই নাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সো আসলে কতটুকু এফিশিয়েন্ট হবে সে, কতটুকু হবে না, এটা একমাত্র রাস্তায় দীর্ঘদিন না চলে এটা পাওয়া যাবে না। আর এই মাইল্ড ভেহিকেল এখানে একটা কথা বলি, এখানে হচ্ছে আপনার আমরা যদি হচ্ছে ইন্ডিয়ান ব্লগারদের কথা যদি বলি বা হচ্ছে ওদের বিভিন্ন মন্তব্যগুলো যদি দেখি, তাহলে সেখানে ওরা বলতেছে যে এটা হচ্ছে 2-1 কিলোমিটারের মতো, ম্যাক্সিমাম 5, এর বেশি হবে না। কিন্তু একটা ইঞ্জিন হচ্ছে আপনার স্টার্ট দেওয়া পরে হচ্ছে আপনার আলটিমেটলি শুধুমাত্র এখানে আমি বলতে পারি যে ওই ফুয়েলটুকুন সেভ হবে যেটা হচ্ছে আপনার বাইকটা স্টার্ট দেওয়ার জন্য প্রয়োজন ছিল। তার উপরে যখন চাপটা তৈরি হয় ওই চাপটা রিডিউস করার জন্য যতটুকু ফুয়েল আসলে ওখানে প্রয়োজন হয় এটাকে একটু কমাবে, সেটা আহামরি সেভ না। আর একটু স্টার্টটা সুন্দরভাবে করবে, সাউন্ড কম হবে। এটাকে একেবারে পিওর বাংলায় বলছে, কিন্তু টেকনিক্যাল টার্ম এখানে দিলে মানুষ 90% মানুষ বুঝবে না। যখন সে স্টার্টটা নিবে, সাউন্ডলেস স্টার্ট নিবে এবং স্টার্টের সময় ইঞ্জিনকে সে একটু পুশ করবে, মানে আপনাকে ধরে হাতে এখানে এখানে সরানো, মানে তো আপনাকে দাঁড় করিয়ে দিলাম না আমি, বলে না মাঝে মাঝে একটু সাপোর্ট দেওয়া, বিষয়টা এরকম, সেটা খোঁচার মতো, খোঁচার মতো। হ্যাঁ, আর কোনো কিছু না। এখন এই খোঁচার জন্য আপনি কি হচ্ছে অনেক বেশি হচ্ছে দাম নির্ধারণ করতে পারেন? না না, এখানে বুঝে বললাম এথিক্যাল প্র্যাকটিস আপনি লজিকে ফেলতে পারবেন না। এই মোটরসাইকেল গুলাকে বলবেন হাইব্রিড, এটা সম্পূর্ণ একটা লাই। আপনি বলবেন মাইল্ড হাইব্রিড, আপনি বলতে পারেন না। ওই যে বললাম সমস্ত পৃথিবীর মানুষ যদি একত্রিত করেন বাংলাদেশে হবে মাত্র 20 কোটি। হ্যাঁ, কেন সমস্ত পৃথিবীর মানুষ কেন বাংলাদেশে হইতে পারবে না? কারণ ওখানে কিছু ল আছে। আপনি একই ল এর আন্ডারে এই হাইব্রিডকে হাইব্রিড না বলতে পারবেন না, এটা হাইব্রিড কিন্তু এটা মাইল্ড হাইব্রিড, সেটা তো উল্লেখ করতে হবে, মাস্ট। এখানে উল্লেখ নাই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে আপনি যদি দেখেন হচ্ছে ইয়ামাহার 150 সিসি সেগমেন্টের হচ্ছে যে সিরিজগুলো বা এফজেড যে সিরিজগুলো আছে, আপনার 4-5টা হচ্ছে এই সিরিজের যে 4-5টা হচ্ছে বাইকগুলোর 149 সিসি 150 সিসি, আপনি পার্থক্যটা কোন জায়গাটায় করলেন? হয়তো ডিজাইনে একটু পার্থক্য আছে, কিছু টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে, ট্রিপল-এস, ক্লাচ চাপ দিব গাড়ি স্টার্ট হবে, ক্লাচ ছেড়ে জ্যামে বসে থাকবো গাড়ি বন্ধ হয়ে যাবে, এই ভার্সনটা নিয়ে এগুলো কি খুব বেশি কস্টলি? এগুলো অনেক পুরাতন টেকনোলজি। তাহলে এটার জন্য কি এতটা দাম নির্ধারণ করা, প্রায় 1 লাখ টাকার মতো পার্থক্য? আপনি 2,40,000 থেকে আপনি যদি আপনি বাইং ক্যাপাসিটি বাংলাদেশিদের চিন্তা করেন, এখানে দুটা বিষয় আছে ভাই। হ্যাঁ, আমি যতই সমালোচনা করি না কেন, দিন শেষ হচ্ছে কি মানুষকে এটা কিনছে কিনা, একটা হচ্ছে কি পারচেজ ভ্যালু, একটা হচ্ছে কি পারসিভ ভ্যালু। হ্যাঁ, আপনি কেনার সময় একটা দ্রব্যকে আপনার কতটুকু আসলে ভালো মনে হচ্ছে কিংবা দামি মনে হচ্ছে, এটা একটা বিরাট ইস্যু। সো বাংলাদেশের মানুষের পারসিভ ভ্যালু অনেক হাই, তারা কোনো কিছু লাক্সারি রাখছে কিনা এই চিন্তা করে আসলে কিনে সব সময় আপনি দেখবেন। আর যে কারণে আমাদের নিত্য ব্যয়টা অনেক কম, আমি নিজেও এর মধ্যে পড়ি। তো বাংলাদেশের মানুষকে আপনি যতই দামের ব্যাপারে বলেন না কেন, দামের ব্যাপারে তো হাউকাউ হচ্ছে দীর্ঘদিন যাবত, এখন থেকে না, অনেকদিন ধরেই চলতেছে। অনেকদিন ধরে। দাম কি কমেছে? আসলে না, কমে নাই। বাংলাদেশের মানুষকে মোটরসাইকেল কেনা থামিয়েছে? আসলে বন্ধ করে থামে নাই। সো আলটিমেটলি কি হচ্ছে, যতই আমি বলি যে দামটা আসলে চড়া হলো কি হলো না, ঠিক হলো কি হলো না, তাতে কোনো রেজাল্ট আসে না। যদি আমাকে বলেন যে এই দামে এই বাইক কেনা উচিত কিনা, আমি জীবনে কিনবো না, কিন্তু আমি তো দুটো কিনেছি। ইজ্জতের জন্য বলতে পারেন আপনি পারসিভ ভ্যালু কোম্পানি বাড়িয়ে দিয়েছে, এখানে কোম্পানির সাকসেস। যে আমি আপনাকে এমন একটা হারিকেন ধরালাম যেটাকে হ্যাজেক লাইট বলে আপনার কাছে বিক্রি করেছে, আসলে এটা হারিকেন। আমি বাঁশ খেয়েও সন্তুষ্ট। বাঙালি কি আপনি বলতে যাচ্ছেন যে বাঙালি হচ্ছে বাঁশ খেয়েও হচ্ছে এই ব্যাপারে বিশিষ্ট বাঁশ খেয়ে আমরা, আপনি পান্ডা বলতে পারেন, পান্ডা খালি বাঁশই খাই। তবে আমার মনে হয় যে মানুষ এখন অনেক সচেতন, আমাদের মতো আগেরকার যুগের মানুষগুলা নাই যারা মোটরসাইকেল অনেক আগে কিনেছি আমরা। যখন আমরা কিকলেস ইয়ামাহা কিনলাম এফজেডএস ভার্সন 1, অনেক পাওয়ারফুল ইঞ্জিন ছিল, মাত্র 25 মাইলেজ পেতাম, সে বাইকই চালাচ্ছি আমরা। কিকলেস মানুষ বলতো আবার কিক ছাড়া বাইক হয় নাকি, তখন আমরা বলতাম এটা গাড়ি, বাইক দেখলি কোথায়। তো ওই যুগে আমরা এখন আর নাই।
এখন অনেক সচেতন হয়েছে, কোনো কিছু কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কেনা উচিত। এই যে বললাম না ক্লাচ ধরলে গাড়ি স্টার্ট নেওয়া, এইটা টিভিএস অনেক আগে ইন্ট্রোডিউস হয়ে গেছে, আমার যতটুকু হিরো তো অনেক আগে ইন্ট্রোডিউস হয়ে গেছে। সো এটা ইয়ামাহার সাকসেস আপনি বলতে পারেন মানুষের কাছে তুলে ধরছে, ওরা তুলে ধরতে পারেনি, কেউ জানেও না হয়তো হিরোতে এটা আছে, i3s এর বোধহয় এটা আছে, i3s হ্যাঁ আছে। সো ওটাও ফুয়েল এফিসিয়েন্সির জন্যই করা হয় আসলে, হ্যাঁ নিজে। এখন এই ব্যাপারগুলো আপনি দাম যদি জাজ করেন না, আমার মনে হয় দাম কমা উচিত মোটরসাইকেলের। কেন ইন্ডিয়ার দামের সাথে বাংলাদেশের দামের মিল হয় না, এটা অনেক যুক্তি দিতে পারি, অনেক ডিবেট হতে পারে, কিংবা দিন শেষে আসলে দাম কমা উচিত। শেষ পর্যন্ত হচ্ছে ইয়ামাহার যে ভাষ্য, বা আমি ইয়ামাহা তো না, এসিআই এর কথাই যদি বলি, এসিআই হচ্ছে ওরাই তো মূলত হচ্ছে হাইপটা তুলতেছে, ওরাই বলতেছে যে এটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি, এই সেই আগডুম বাগডুম সব কিছু বলতেছে। তো দিন শেষে হচ্ছে বাংলাদেশিরা কি ট্যাবলেট, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে তারা সন্তুষ্ট চিত্তে গিলে ফেলেছে, অলরেডি গিলে ফেলেছে। হ্যাঁ। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে পাবলিককে এই হাইপের ট্যাবলেট গেলানোর ক্ষেত্রে হচ্ছে এই এটা খুব ইজি, আপনি অনেক কিছু গেলাতে পারবেন বাংলাদেশিদেরকে, আমাদেরকে, কারণ আমরা তো হুজুগে অনেকখানি চলি, লজিকে চলি না। যখনই হাইব্রিড বলবে, হাইব্রিডের সংজ্ঞা পড়া উচিত, জানা দরকার, এবং আমার বাইকটা কেনা দরকার। ওইভাবে যদি কেনা তাদের হয়, তাহলে সব জেনে শুনে বাস খেলে তো সমস্যা নাই, না জেনে শুনে বাস খেলে সমস্যা আসলে, এটি সমস্যা। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি এটা খাওয়া হয়ে গেছে আসলে, হ্যাঁ। তবে দামটা যদি একটু কমাতো, এত কমপ্লেন মানুষের থাকতো না আসলে, যে আপনি দিলেনটা কি আর নিচ্ছেনটা কি, ওখানে কি আছে, ট্রাকশন কন্ট্রোল আছে, গাড়িটা কোনো পাওয়ারই নাই, ট্রাকশন কন্ট্রোল 150 সিসির একটা বাইকে আপনি ট্র্যাকশন কন্ট্রোল দিয়ে আপনি কি করবেন? না, আমি আপনার সাথে এখানে একটু ডিসএগ্রি করি। জিএসএক্সআর 150 সিসির একটা বাইক, 170 উঠে স্পিড, আপনার হচ্ছে এফজেড কি 170 ওঠে? না আমি সেটাই বলছি, বলা হয়, আমি কচ্ছপ বলাটা ঠিক হবে না, কচ্ছপ লজ্জিত হবে। হ্যাঁ, কারণ আমি তো ভার্সন 1 থেকে চালিয়ে আসছি এই গাড়িগুলো, আমি জানি। ভার্সন 2ও চালিয়েছি, ভার্সন 3ও চালিয়েছি, আমি ফেজারও চালিয়েছি, ইয়ামাহা। কন্ট্রোলিং তো খুবই ভালো এই গাড়ি, অস্বীকার করার উপায় নেই। এমন কিছু নেই যেটার জন্য আমার ট্রাকশন দিতে হবে, কথাটা সেই জায়গাটাতে। এবং বরঞ্চ এটা কমিয়ে দামটা একটু কমানো দরকার। হ্যাঁ, আমার হচ্ছে কাস্টমার একটা ভালো জিনিস পাক, দীর্ঘমেয়াদে এসে সেটা ব্যবহার করি, জি, তার হচ্ছে পকেটটা আমি একটু কম কাটি, জি। এই মানসিকতার মধ্যে হচ্ছে আসলে আমার মনে হয় বাইক কোম্পানিগুলো তারা ঢুকতে পারতেছে না। এটা জনহিতকর, জনকল্যাণকর আসলে চিন্তা ভাবনা, জনকল্যাণকর চিন্তা ভাবনা যদি সমস্ত ক্ষেত্রে আপনি পেতেন, তাহলে আমরা অনেক উন্নত জাতি থাকতাম, এটা সত্য কথা। তাহলে আমরা হচ্ছে দিন শেষে আমরা কি বলতে পারি আসলে এই যে ইয়ামাহার এই হাইব্রিড বাইকটা নিয়ে? আপনি এটাকে মাইল্ড হাইব্রিড বললেও তো কোনো সমস্যা নাই, এম হাইব্রিডও বলতে পারেন, MHEV বলতে পারেন, হাই টেক মোটরসাইকেল আপনি বলতে পারেন, কারণ অনেকগুলো টেকনোলজি এখানে আছে যেটা অনেকগুলো বাইকে আছে, কিন্তু আলাদা আলাদা আছে, ঠিক আছে। ট্রাকশন কন্ট্রোল ধরলাম, আমার কচ্ছপের মধ্যে ট্রাকশন কন্ট্রোল দরকার নেই, কিন্তু গিয়া তো দিছে, ABS-ও আছে ওখানে, আচ্ছা। তারপরে হচ্ছে কি আপনার এই যে নেভিগেশন আছে, নেভিগেশন, SSS আছে, মাইল্ড হাইব্রিড আপনি বলতে পারেন তাকে। তো 5টা টেকনোলজি তো এক বৈঠকে আমি বলে দিলাম। সো আপনি হাইটেক এটাকে বলতে পারেন, বলা যায় আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো প্রপোজিশনটা এখানে আনা উচিত আসলে, হ্যাঁ, যে আমাকে আমার মোটরসাইকেল নিয়ে যত বেশি মানুষ আলোচনা করতে থাকবে, কাদা ছোড়াছুড়ি হতে থাকবে, ওটাকে যত মিনিমাইজ করা যায়। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটগুলো নেগেটিভ মার্কেটে সাকসেসফুল, প্রোডাক্ট ওরিয়েন্টেডগুলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফেইলিয়ারও আছে। ফেইলিয়ারে একবার পড়ে গেলে এখান থেকে বের হওয়াটা খুবই মুশকিল। অনন্ত জলিল তার মধ্যে একজন। হ্যাঁ, নেগেটিভ দিয়ে অনেক উপরে উনি উঠে গিয়েছে, এখন মানুষ একমাত্র ব্যক্তি সমালোচনা সহ্য করতে পারছে না আর। কারণ এখন সম্মান এমন একটা জিনিস, মানুষ একটা লেভেলে যে খুঁজে, আমি অনেক কোটিপতিদেরকে দেখেছি, টাকার অভাব না, কিন্তু তারা সম্মান খুঁজছে। হ্যাঁ, পাওয়ারের পরে যে সম্মান খুঁজে, কিন্তু মানুষ পাওয়ার সর্বশেষ সীমানা, তারপরে সে সম্মান খুঁজে। সেটা একবার হারিয়ে গেলে ধরে ফেলাটা খুব মুশকিল, আর ধরা যায় না, খুব টায়ার্ড হয়ে যাবে, তখন ক্লান্ত হয়ে যাবে। তার মানে কি ইয়ামাহা সেই পথেই হাঁটতেছে? আমি তো তাই দেখি আসলে, কারণ একটা সেগমেন্টকে শুধু রিচ করাটাই সাকসেস মনে করাটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। 150 সিসি সেগমেন্ট, কিন্তু দিন শেষে একটা এথিক ব্যালেন্সে থাকা দরকার। ব্যালেন্সটা ইয়ামাহার ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে খুব দ্রুত আমার মনে হয়। না, এটা আসলে খুবই প্রয়োজন, তাদের ইথিক্যাল জায়গাতে হচ্ছে তাদের ফেরত আসা উচিত। একটু ভালো কিছু দিয়ে, একটু প্রাইসটাকে কন্ট্রোল করে। আমি তো যখন নয় কিনলাম 2,80,000 টাকা দিয়ে বাইক কিনেছি, মুখের কথা নাকি, কিনেছি তো। ও FZS ভার্সন 3 মাস্টার অফ দ্য রোড না কি যেন বলতো তখন, তো ওটা হাইপে এখন পর্যন্ত চলছে, তো এখনো চলছে ওটার হাইপি সিগনেচার বাইক, ওটা চলছে, হাইপ বেশি দিন থাকে না।
নতুন যখন আসে তখন পুরনোকে অটোমেটিক হচ্ছে জায়গা ছেড়ে দিতে হয়, Ultimately সেটি হবে। নতুনটা একটু ভালো হওয়া দরকার, কারণ অনেকদিন সিগনেচার মোটরসাইকেল ইয়ামাহাতে নেই আসলে। না আসলেই নেই, খুব তারা দরকার। ওই 149-এর উপর দিয়ে চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং খুব পার্থক্য পাচ্ছে না। এই যে দেখেন না 2019 সাল থেকে এখন পর্যন্ত যদি আপনি হিসেব করেন 20 সাল থেকে, সেই যে একটা কচ্ছপ বিষয় এখনো রয়ে গেছে, কিন্তু ব্যালেন্স কন্ট্রোল এগুলো কিন্তু খুব সুন্দর। খুবই সুন্দর। তো এই জায়গাগুলো ফোকাস করা উচিত। এই যে ব্লু কোড টেকনোলজি আরেকটা ইন্ট্রোডিউস করেছিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 তে, আজ অব্দি বুঝলাম না এই ব্লু কোড টেকনোলজির বৈশিষ্ট্যটা কি। পাওয়ার যে পরিমাণ রিডিউস করেছে তারা ভার্সন 1 থেকে ভার্সন 2 তে, তাতে তো মাইলেজ এমনিতেই বাড়ার কথা, তার তো ব্লু কোড টেকনোলজি লাগে না, দরকার পড়ে না। ইয়ামাহার একই সিরিজের 4-5টা নাম ভিন্ন, একটু মডেল ভিন্ন, জি শুধু 2-1টাতে হচ্ছে একটু টেকনোলজিক্যাল আপডেট। জি। এখন হচ্ছে এই যে 149 সিসির যে বাইকের যে সিরিজগুলো, এই সেম সিরিজে হচ্ছে এই যে ইয়ামাহার এফজেডএস হচ্ছে হাইব্রিডটা, এটা কতটা কস্ট ইফেক্টিভ? যদি আগেরগুলোর সাথে এইটার বাংলাদেশে কস্ট ইফেক্টিভের বিষয়গুলো আসে শুধুমাত্র যদি আপনি হিসেব করেন যে বাইকটার রিসেলিং ভ্যালু কত, আর এটা আমাকে আসলে কি পরিমাণ মাইলেজ দিবে, 2, আর এটা সার্ভিসের ক্ষেত্রে যে আসলে আমাকে কি পরিমাণ ডিউরেবিলিটি দিবে, যদি এইভাবে চিন্তা করেন আমার মনে হয় না খুব বেশি পার্থক্য সে আনতে পারবে না আসলে। এটা 50-60 মাইলেজ জীবনও দিবে না, না, এটা সম্ভব না। সম্ভব না। আমার মনে হচ্ছে যে এত টাকা দিয়ে এই কয়েকটা ফিচারের জন্য এই গাড়িটা কেনা ওয়াইজ হবে না, সহজ কথা। আসলে অনেক সময়, কারণ যদি আমি একজন রাইডার হিসেবে চিন্তা করি, আর যদি আমার কাছে হ্যাঁ প্রচুর টাকা পয়সা আছে, কোনো সমস্যা নাই, আমার একটা মডেল চালাতে চালাতে আমি অভ্যস্ত, আমার একটা ডিফারেন্ট মডেল দরকার, ইজ্জত যদি আপনার মেইন সওয়াল হয় আমি আমার কিনতে পারি, কোনো সমস্যা নাই। ইয়েস, টেকনোলজি অনেক ভালো পাবে এখানে, কন্ট্রোল ব্যালেন্স অনেক ভালো পাবে, শহরের জন্য খুবই ফ্যান্টাস্টিক, হাইওয়েতে যাওয়া যাবে না, যে কোনো সময় বাস মেরে দিতে পারে, চমৎকার জিনিস। হ্যাঁ হচ্ছে কি বিষয়, আমি হাইওয়েতে গিয়েছি, আমি সাফার করেছি এটা নিয়ে, কিন্তু শহরের জন্য ইট ইজ ভেরি ফ্যান্টাস্টিক। যদি পয়সা থাকে কিনতে পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আরো ভালো অপশন আছে মার্কেটে। আপনার টাকা আপনি গাঙ্গে ফেলবেন না, কই ফেলবেন সেটা আপনার খুশি। হ্যাঁ, আলটিমেটলি যে আমি আমার শখের জিনিসের জন্য অনেক কিছু খরচ করতে পারি, তবে যদি আমাকে দিন শেষে কেউ বলে যে মনে করেন প্রাইসের কথাটা যদি সরিয়ে দেন, শহরের জন্য বাইকটা কেমন, বাইকটা অ্যাবসলিউটলি ভালো, তবে দাম সেই তুলনায় অনেক বেশি। প্রাইস সরিয়ে দিতে বলেছি আগেই। হ্যাঁ, প্রাইসের বিষয়টা যদি সরিয়ে দিতে বলি এবং শহরের জন্য যদি আপনি আমাকে বলেন, ইয়েস, গাড়িটা অবশ্যই ভালো। বাস এই হাইব্রিড নিয়ে আর হাউকাও করার দরকার নাই। শুধু দর্শক, এই হাউকাও আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী পর্বে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।